ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। ক্লাসের প্রথম বিষয়টা হলো একদম প্রাথমিক যে বিষয়টা হলো যে আমাদের যেটা আমি আলোচনা করতে চাইতেছি যে আমাদের পরীক্ষা বিষয় সংক্রান্ত আমাদের যে এইচএসসি পরীক্ষা, আমাদের এইচএসসি পরীক্ষা হবে হবে নাকি হবে না, এই হলো আমাদের একটা প্রশ্ন। আমাদের এইচএসসি পরীক্ষা হবে নাকি হবে না। তো এই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে যে সমস্ত মেসেজ পাচ্ছি, যে সমস্ত ইউটিউব চ্যানেল বা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি এবং শিক্ষামন্ত্রীর কথা সমস্ত কিছু বিশ্লেষণ করলে এবং দেশের বর্তমান যে করোনার যে সংকটটা, এটা কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন যে যেমন খুলনা জেলা, রাজশাহী জেলা, এই সমস্ত জেলায়, কারণ শুধুমাত্র মানিকগঞ্জ জেলা নিয়ে পরীক্ষা সংগঠিত হবে না, এই সমস্ত জেলা এবং বিভাগীয় পরীক্ষা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যেভাবে বাড়তেছে, এই ক্ষেত্রে আপনাদের 84 কর্মদিবসের যে ক্লাসটা নেওয়ার কথা, ঠিক আছে, এই 84 কর্মদিবসের ক্লাসটা নেওয়া আদৌ সম্ভব হবে কি হবে না, ব্যাপারটা বিরাট সন্দিহান। আর দ্বিতীয়ত হলো যেখানে আপনাদের বিকল্প পন্থা হিসেবে অ্যাসাইনমেন্ট যেটা চালু করতে যাচ্ছে, যেটার মাধ্যমে মূল্যায়ন করার কথা, ঠিক আছে, মূল্যায়ন করার কথা, এটাই হয়তো, অর্থাৎ আপনাদের অটো প্লাস পাস নামক যে শব্দটা, এই অটো পাস নামক শব্দটা আপনাদের ডিকশনারিতে রাখতে চাচ্ছে না। হ্যাঁ, আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের অটো পাস হবে না, তো আপনাদের হবে কি, ওনারা কিন্তু সবসময় এই কথাটা বলছে, আপনাদের হবে কি, যে হয় পরীক্ষা হবে 84 দিবসের ক্লাস নিয়ে, অথবা অ্যাসাইনমেন্টে মূল্যায়ন হবে। তো আমরা এখন লক্ষ্য করতেছি সবার কথা অনুসারে এই 84 কর্মদিবসে আমাদের ক্লাস হওয়া, এটা কিন্তু নিতান্তই দিনে দিনে অসম্ভবের দিকে এগুচ্ছে, ডে বাই ডে এটা অসম্ভবের দিকে এগুচ্ছে। সবাই কিন্তু ধারণা করে নিচ্ছে হয়তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে, কিন্তু আমরা তো সন্দিহান, আসলে কি পরীক্ষা হবে নাকি অ্যাসাইনমেন্টে মূল্যায়ন হবে। অ্যাসাইনমেন্টে মূল্যায়ন যদি হয় তাহলে তো আপনাকে পড়তে হচ্ছে না, দেখে দেখে খালি লেখা। হ্যাঁ, সেটাকে আরো স্মার্ট করার জন্য তারা ওই খাতাগুলো বা ওই বিষয়গুলো মূল্যায়ন করবে। আর যদি 84 কর্মদিবস পড়িয়ে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে একটা সময়ের ব্যাপার। তো তারপরেও সন্দেহ কিন্তু আমাদের মধ্যে থাকেই। যেমন গত বছরে আমি দেখেছি, আমি যখন প্রথম ক্লাসগুলো শুরু করলাম, এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোচিং যখন শুরু করলাম, হ্যাঁ, আমার এখানে কিন্তু অনেক স্টুডেন্টস প্রথমে আমার কথায় একমত হয়নি। হ্যাঁ, দেখা গেছে এখানে 15-20 জন প্রথমে একমত হয়েছে, পরবর্তীতে যখন ওইভাবে রেজাল্ট দিয়ে দিয়েছে তখন সবাই কিন্তু একসাথে একমত হয়ে গেছে যে অটো পাসটা যখন দিয়ে দিছে। তো যাই হোক, আমি ওইটা বলবো না, আমি আপনাদেরকে যেটা বলবো যে পরীক্ষা হতে পারে, ধরেন আমি এখানে দিলাম হতে পারে, নাও পারে। আচ্ছা, ধরেন পরীক্ষাটা আপনি ধরেন এখন অ্যাডমিশন কোচিং শুরু করলেন, সাপোজ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি অ্যাডমিশন কোচিং শুরু করলেন, তো অ্যাডমিশনের পড়া পড়তেছেন, হঠাৎ করে পরীক্ষাটা হইল, এটা কিন্তু আপনার জন্য তখন দেখা গেল যে এই অ্যাডমিশন কোচিং এর কারণে আপনার যে পড়াশোনাটা, এইচএসসি রেজাল্টটা খারাপ হতে পারে। যে এই অ্যাডমিশন কোচিং এর কারণে, আমি কিন্তু আপনার পক্ষে কথা বলছি, খেয়াল করেন বিষয়টা, যে হবে না এটা আমরা বুঝতেছি, হতে পারে। যদি হয়, যদি কথাটা আমরা বাদ দেব না, যদি হয় তখন এই অ্যাডমিশন কোচিং এর কারণে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কিসের জন্য? আপনার এইচএসসি রেজাল্টটা খারাপ হতে পারে। সেকেন্ড, যদি না হয়, তো এই ক্ষেত্রে যদি আপনি অ্যাডমিশন কোচিং করেন তাহলে আপনি কিন্তু বেশি প্রফিটেবল হবেন। অর্থাৎ অন্যরা যারা বেশি লাভবান হবেন, অন্যরা যারা এইচএসসি পরীক্ষা বা রেজাল্টের আশায় ছিল, তারা কিন্তু আপনার চেয়ে 4 থেকে 5 মাস, না হলেও 4 থেকে 5 মাস সময় কম পাবে তারা। আর যখনই তারা 4 থেকে 5 মাস সময় কম পাবে, আপনি কিন্তু এই 4 থেকে 5 মাস এগিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনি বেশি প্রফিটেবল হবেন। কিন্তু কথা হলো, কোনটা হবে আমরা জানবো কিভাবে? যদি আমি দেখা গেল যে পরীক্ষাটা হইল, তখন আমি অ্যাডমিশন করতেছি, তখন তো আমার এইচএসসি রেজাল্ট খারাপ হতে পারে। আচ্ছা, দেখা গেল আমার পরীক্ষা হইল না, তখন এই ক্ষেত্রে আমরা যারা অ্যাডমিশন করতেছি তারা বেশি প্রফিটেবল হব,
কিন্তু যারা অ্যাডমিশন করে নাই, যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, হ্যাঁ, তারা কিন্তু দেখা যাইতেছে যে আপনাদের থেকে 4-5 মাস পিছিয়ে থাকবে, তাদের সে আপনারা অনেক আগে থাকবেন। কারণ আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে 1 নাম্বার ডিফারেন্সে 1 থেকে 1,500 স্টুডেন্ট পিছিয়ে থাকে। অর্থাৎ দেখা যাইতেছে যে একজন ধরেন আপনার পাইছে মোটের পর 153 সাপোজ রেজাল্ট সহ, হ্যাঁ, অথবা এই যে আপনার টোটাল এখন যে মার্কসটা আসছে 120, এই 120 এর মধ্যে একজন ধরেন পাইছে 69, ঠিক আছে, আর একজন ধরেন পাইছে হলো 72, নাম্বার ডিফারেন্স 3। দেখা গেল এই 72 উনি 10তম অবস্থান করছে, 69 উনি চান্সই পায় নাই। হ্যাঁ, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে, কারণ এখানে কিন্তু ব্যাপক প্রতিযোগিতা। তো 4-5 মাস ডিফারেন্স মানে কিন্তু আপনি অনেক পিছিয়ে গেলেন, হতে পারে। কিন্তু আপনার যদি পরীক্ষা হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, আপনি কিন্তু বিপদে। তো আমি 2টা প্রশ্নের অ্যানসার আপনাকে একসাথে দিয়ে দিতেছি, যে দেখেন কেমন হয় আমার পরিকল্পনা। অর্থাৎ এই যে আমরা যে ডিলেমা বা উভয় সংকটের মধ্যে আছি, এই উভয় সংকটের মধ্য থেকে আমাদের বাঁচার উপায় কি। দেখেন, এখানে আমি আপনাদের একটা সুপরামর্শ দেব, বা আপনার কাছে সুপরামর্শ মনে হলেও হতে পারে, না হলেও নাও হতে পারে। কারণ আমি যে গত বছর যে পলিসিটা অ্যাপ্লাই করেছিলাম, যে পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই পদ্ধতির কথা আমি আপনাদেরকে এই বছরও জানাবো। সেটা হলো, তবে ওদের ক্ষেত্রে আমি কোনো স্যাক্রিফাইস করেছিলাম না, কিন্তু আমরা যেহেতু এখন একটা ব্যাপারের মধ্যে আছি, তাই আমি বিষয়টাকে এইভাবে নিয়ে আসতেছি। বিষয়টা হলো এরকম, ধরেন আমি যেহেতু বিভাগ পরিবর্তন পড়াই, বিভাগ পরিবর্তন ইউনিট মানে মানবিক বিভাগ, ঠিক আছে, প্লাস বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ঠিক আছে। এই পদ্ধতির মাধ্যমে যারা যারা পরীক্ষা দিতে পারবেন, যেমন আপনি সায়েন্সে থেকে এই পদ্ধতির মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 7টা ইউনিটে পরীক্ষা দিতে পারবেন আপনি সায়েন্সের হইলে। তো আমরা এখানে যে কথাটা বলতে চাইতেছি, যে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে বাংলা এবং ইংরেজি এটা কিন্তু কম্পালসারি। তো এখন আমরা যদি এইভাবে কাজটা শুরু করি, সাপোজ দেখেন আপনি যদি আমার কাছে প্রাইভেট পড়েন, ফরমালি আপনি যদি আমার কাছে প্রাইভেট পড়েন এখন, কিংবা যারা পড়তেছেন রিসেন্ট আমার কাছে যারা প্রাইভেট পড়তেছেন, অফলাইনে যখন পড়তেছেন আমি কিন্তু আপনার কাছ থেকে 800 টাকা মাসে নিয়ে থাকি, আর অনলাইনে যারা পড়তেছেন তাদের কাছ থেকেও কিন্তু আমি 700 টাকার নিচে নিই না, ঠিক আছে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের মাসভিত্তিক যে আমরা প্রাইভেট পড়াই এটা, ঠিক আছে। তো আপনি এখানে আমি যে কথাটা বলতে চাইতেছি, দেখেন খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কাহিনীটা কি। বিষয়টা হলো, ধরেন আপাতত আমরা বাংলা আর ইংরেজি এই দুইটার বাংলা আমরা অ্যাডমিশন কোচিং স্টার্ট করলাম, খেয়াল করেন অ্যাডমিশন কোচিং। এই ক্ষেত্রে আমাদের যে বাংলা আর ইংরেজি যে সাবজেক্টটা রয়েছে, এই দুইটা সাবজেক্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইতিপূর্বে বছরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অ্যাডমিশন টেস্টে যদি 80% স্টুডেন্ট বা ধরেন 60% স্টুডেন্ট যদি আপনার ইংরেজিতে ফেল করে, দেখা যায় যে 30% স্টুডেন্ট বাংলায় ফেল করতেছে। হ্যাঁ, এইখানে দেখা যায় অন্যান্য মোট মিলে সাধারণ জ্ঞান মিলে 5 থেকে 7% বা 8% স্টুডেন্ট পাস করতেছে। সুতরাং আমরা লক্ষ্য করতেছি বাংলাও কিন্তু আমরা দুর্দান্ত কাঁচা। অর্থাৎ বাংলার যে মূল যে টপিকস গুলো, মূল যে ব্যাকরণিক যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমরা অনেকটাই কাঁচা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যে যদি এমন হয় যে দেখা গেল যে আমি আপনাদের কোর্স ফিটা নির্ধারণ করেছি 15,000 টাকা, ঠিক আছে, কিন্তু এটা অফলাইনে। কিন্তু যদি অফলাইনে আমরা সুযোগ না পাই, তাহলে কোর্সটা কিন্তু হবে 12,000 টাকা, কমে যাবে, কিছুটা হলেও কমে যাবে যদি আমরা অফলাইনে সুযোগ না পাই, যদি আমরা অনলাইনেই করি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, এবং আপনারা যারা এখানে বাণিজ্য বিভাগে আছেন, খেয়াল করেন বাণিজ্য বিভাগে তাদেরকেও কিন্তু আমরা রিলেট করার একটা থিঙ্কিং করতেছি। এখানে আমাদের যে পরিমাণটা আছে তার সাথে মাত্র 1,000 টাকা আপনার এক্সট্রা যোগ করতে হবে,
আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, এবং বাণিজ্য বিভাগে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি আসেন, বিষয়টা হলো যে আপনার বাংলা আর হলো ইংরেজি, এই এইচএসসির জন্য আপনার কিন্তু এর উপরে একটা শর্ট সিলেবাস আছে, একটা শর্ট সিলেবাস কিন্তু আপনাকে দিছে। আচ্ছা, আমরা যদি এখানে একটা কাজ করি যে বা এখন আমাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যদি হয়, বা এইচএসসি পরীক্ষার মূল্যায়নের আগ পর্যন্ত, বা এইচএসসি পরীক্ষা রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আপনি খেয়াল করেন, বা চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত, যে যখন আপনারা বুঝতে পারতেছেন এইচএসসি পরীক্ষা চূড়ান্ত ঘোষণা, এই চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত আমরা যদি আমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটা যদি আমরা নিয়মিত পড়া শুরু করি, বাংলা এবং ইংরেজি, কি শর্ট সিলেবাসের আলোকে, শর্ট সিলেবাসের আলোকে কি শর্ট সিলেবাসে আপনার বাংলা যে অংশটা আছে সেই অংশটা আমি এমন ভাবে কভার করব যাতে আপনার অ্যাডমিশন এটাও কভারে থাকে, প্লাস আপনার এইচএসসি পরীক্ষা এটাও কভারে থাকে, যে আপনার এইচএসসি পরীক্ষার বাংলার যে জায়গা থেকে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে আপনি ঠেকবেন না, অন্যের থেকে আরো স্মার্টলি লিখতে পারবেন, যেহেতু আপনি অ্যাডমিশন কোচিং করতেছেন। অর্থাৎ আপনার বাংলার যে সাইডটা শর্ট সিলেবাসে যে অংশটা আছে সেটা আমরা অ্যাডমিশন প্লাস এইচএসসি দুইটা কোর্সই অটো কভার করলাম। হ্যাঁ, দুইটাই কভার করলাম একসাথে, কারণ আপনি যখন অ্যাডমিশন করবেন এর সাথে যদি আমি এইচএসসি টা জুড়ে যাই এবং আপনার রিটেন পার্টগুলো দিয়ে দেই, আপনি পড়তে থাকলেন, পাশাপাশি আপনার এইচএসসির বাংলার সিলেবাসটা শেষ করলাম এবং অ্যাডমিশনের সিলেবাসটা আমরা শেষ করলাম, এভাবে আমরা চলতে থাকলাম। সেম ইংরেজি, ঠিক আছে, ইংরেজির যে আপনার শর্ট সিলেবাসটা আছে, শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসটা আমরা কভার করা শুরু করলাম, এবং আপনার যে অ্যাডমিশন সিলেবাসটা আছে, হ্যাঁ, অর্থাৎ অ্যাডমিশন সিলেবাসের মধ্য থেকে যে যে অংশগুলো শর্ট সিলেবাসের আওতায় পড়ে, যেমন অ্যাডমিশন সিলেবাসের মধ্যে প্রিপজিশন আসবে, তো আপনাদেরও প্রিপজিশন আছে। অ্যাডমিশন সিলেবাসের মধ্যে রাইট ফর্ম অফ দ্য ভার্ব আসবে, আপনাদেরও রাইট ফর্ম অফ দ্য ভার্বস আছে। অর্থাৎ এইগুলা দেখে দেখে যেটা আমাদের শর্ট সিলেবাস এবং অ্যাডমিশনের সাথে কমন পড়ে, অ্যাডমিশনের আলোকে আমরা অ্যাডমিশনও করলাম এবং শর্ট সিলেবাসটাও কভার করলাম। এইভাবে যদি করি তাহলে দেখেন আমরা কোনোভাবেই কিন্তু আর কোনো ঝামেলার মধ্যে পড়ছি না। অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষা হলেও ভালো, যদি এইচএসসি পরীক্ষা না হয় তাও ভালো। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের ঘোষণা দিয়েছিলাম, দেখেন যে আপনারা প্রাথমিক পর্যায়ে আপনাদের আমাদের এখানে ভর্তি হইতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে যে 15,000 টাকার মধ্য থেকে 5,000 টাকা আপনাকে দিতে হবে, তারপরে আপনাকে ভর্তি হতে হবে না। আমি এটাও আপনাকে সিম্পল করে দিতেছি, দেখেন একটু খেয়াল করেন যে অ্যাডমিশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে বা যদি আপনি শুধুমাত্র প্রাইভেট করতেন, ইংলিশ প্রাইভেট মনে করেন আপনি পড়েন, তো সেই ক্ষেত্রে কম হলেও আপনাকে 700 টাকা দিতে হইতো। আচ্ছা, ধরেন আপনি বাংলা প্রাইভেট পড়েন, সেখানে কম হলেও আপনাকে 700 টাকা বা 500 টাকা দিতে হইতো, মোট মিলে কত আসে? 1400 টাকা। ঠিক আছে, তো আমি আপনাকে বলতেছি, আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনি আমার কথায় রাজি থাকেন, প্রত্যেক মাসে অর্থাৎ শুরুতেই এখন যে আমাদের যে একটা ফর্ম আছে, অ্যাডমিশন ফর্ম আছে, সেই ফর্মটার দাম ভাই 50 টাকা। ঠিক আছে, কারণ এটা আমাদের প্রতিষ্ঠানের স্ট্যাটাস রক্ষার্থের জন্য। এই ফর্মটা নিয়ে আপনি ফিল আপ করবেন, আপনার লাগবে শুধুমাত্র 2 কপি ছবি, 2 কপি ছবি লাগবে, আর কিছু না। ফর্মটা নিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং প্রথম মাসের বেতনটা আপনি 1000 টাকা দিয়ে দিবেন। 1000 টাকা দিয়ে আপনি স্টার্ট করবেন। এর মানে এটা কিন্তু মাস ভিত্তিক বেতন না, আমি বলতেছি এই যে আপনি প্রত্যেক মাসে যে 1000 টাকা করে আপনি কভার করতেছেন, এটা আপনার মূল কোর্স, সেটা যদি হয় 12,000 টাকা, তো এই 12,000 টাকা থেকে গেলে কিন্তু মাইনাস হইতেছে। যখনই আমরা মনে করেন চূড়ান্ত ঘোষণায় আসবো, তখন আপনি বাকি টাকাটা দিয়ে দিলেন আস্তে আস্তে, বাস হয়ে গেল। দেখা গেল যে এইভাবে আমাদের 7 মাস চলে গেল, তো 7 মাসে 7,000 টাকা আপনি দিলেন, ঠিক আছে, 70,000 হয়ে গেছিল প্রায়, তো আপনার বাদ রইল 5,000, এই 5,000 টাকা আপনি পরে দিয়ে দিলেন। তো এখন থেকে যদি আপনি অ্যাডমিশন শুরু করেন তাহলে আপনি কমপক্ষে 8 থেকে 10 মাস সময় পাবেন, ঠিক আছে, এবং আপনি কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন,
ঠিক আছে, এইখানে দেখেন আপনি কিন্তু ফ্যামিলির উপরে বাড়তি চাপ দিতে হচ্ছে না যে আমি অ্যাডমিশন কোচিং এ ভর্তি হব, আমাকে 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, 15,000 টাকা দিতে হবে, এই ধরনের কিন্তু কোনো প্রেশার বা চাপের মধ্যে আমি রাখতেছি না। আপনি তো অবশ্যই, যেমন যারা আমার কাছে ইংরেজি পড়েন অনেকেই তো ইংরেজি পড়তে ইন্টারেস্টেড, তো ঠিক আছে, এই ক্ষেত্রে আমি ধরেন 2টি ক্লাস নেব সপ্তাহে ইংরেজি। এখন এই 2টা ক্লাস, আগে যে আমাদের ডিউরেশন ছিল 1 ঘন্টা, এখন এই ডিউরেশনটা 1 ঘন্টা 90 মিনিট হয়ে যাবে, সরি 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। আর একটা নিব বাংলা ক্লাস, ঠিক আছে, সেটাও দেখেন যেটা 1 ঘন্টা সেটা কিন্তু আপনার 1 ঘন্টা 30 মিনিট হয়ে যাবে। সুতরাং আপনি কিন্তু দেখেন এই যে আপনি 3টা যে ইংরেজি ক্লাস পাইতেন, এই 3টি ইংরেজি ক্লাসে আপনি সর্বমোট সময় পাইতেন সর্বোচ্চ 3 ঘন্টা, কিন্তু তা হইতো না, 2.5 ঘন্টার মতো হইতো। কিন্তু এখন আপনি সময়টা কত পাচ্ছেন দেখেন, এখন সময়টা পাচ্ছেন আপনি 4.5 ঘন্টা, অর্থাৎ এই 2 দিনে এখানেও কিন্তু এখন আপনি 3 ঘন্টা সময় পাচ্ছেন কমপক্ষে, প্লাস এখানেও কিন্তু বাড়তি দেখেন এখানে আরো 1.5 ঘন্টা সময় পাচ্ছেন। এই যে যে বিষয়টা, মোট মিলে আপনি প্রায় 5 ঘন্টার মতো সময় পাবেন, যেখানে আগে সময় পেতেন আপনি 2.5 ঘন্টার মতো, ডাবল সময় পাবেন, ঠিক আছে। আর এই যে আপনার যে বিষয়টা, যে প্রাইভেট পড়ার যে বিষয়টা, ঠিক আছে, যেটা আপনি করতেন, আপনি ধরে নেন প্রাইভেটই করতেছেন, বাট আমি আপনাকে কি দিচ্ছি, অ্যাডমিশন ফ্যাসিলিটি, সকল ধরনের অ্যাডমিশন ফ্যাসিলিটি দিচ্ছি এবং আপনার শর্ট সিলেবাসটা কভার করে দিচ্ছি, পর্যায়ক্রমে আমি আপনার শর্ট সিলেবাসটা কভার করে দিচ্ছি। এই যে যে ব্যাপারটা, এই প্রক্রিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি একমত না দ্বিমত? একমত স্যার, একমত। কি বুঝতে লাগতেছে? আমার মনে হয় আপনাদের ব্রেনটা অনেকটাই রিল্যাক্স করতে পারছে। আপনারা যে টেনশনে ছিলেন, ফ্যামিলিতে বলতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, জায়গাটা আমি আপনাদের এটার থেকে অনেকটাই আমি রিল্যাক্স করার চেষ্টা করছি। কারণ এইখানে আমি ঠকতেছি বা জিততেছি সেটা বড় কথা না, আমি আবার প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে চাই। হ্যাঁ, কারণ আমি আপনাকে 5 মাস পরেও শুরু করতে পারতাম। দেখেন আমাদের এখানে বৈশিষ্ট্য কিন্তু এরকম, আপনি যতদিন পর্যন্ত অ্যাডমিশন টেস্ট পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব। যেমন যারা গত বছর জুলাই মাসে আমাদের এখানে ভর্তি হয়েছে, এই বছর জুন মাস অলরেডি 12 মাস চলে, এই 12 মাস ধরে আমরা তাদেরকে কোচিং করাচ্ছি, ঠিক আছে, এবং আরো যদি 12 মাস যায় আমরা কিন্তু করাবো, আমরা আমাদের অঙ্গীকারাবদ্ধ। আর অন্য আপনি যেখানেই কোচিং করতে যান, ঠিক আছে, সাধারণত যে বৈশিষ্ট্যটা আমরা পাই, 10টা বাংলা ক্লাস, 10টা ইংরেজি ক্লাস, 10টা সাধারণ জ্ঞান ক্লাস, দ্যাটস ওকে, আর 1-2টা রিভিশন ক্লাস, বাস আপনার ক্লোজ হয়ে গেল। এভাবে অসংখ্য স্টুডেন্ট বাংলাদেশে বসে রয়েছে, হ্যাঁ, যাদের কোর্স 2বার করে কমপ্লিট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে, তাদেরকে এখন আমি নতুন করে ভর্তি করতেছি, তারা আবার কোর্স করতেছে আমার কাছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তো আমি আসলে আন্তরিক, আপনাদের উপরে আন্তরিক, আমি মানিকগঞ্জের, হ্যাঁ, আপনারাও মানিকগঞ্জের বা মানিকগঞ্জের আশেপাশে, সবাই মিলে যদি আমরা সত্যি ভালো একটা প্ল্যাটফর্ম পাই, এটা আমাদের জন্য মঙ্গল। তবে কথা থাকে যে আপনি চাইলে একসাথে যদি 15,000 দিতে চান দিতে পারেন, 5,000 দিতে চান দিতে পারেন, 2,000 দিতে চান, অর্থাৎ আপনাকে তো টাকা দিতেই হবে, কিন্তু আপনার উপরে কোনো প্রেশার থাকবে না, চাপ থাকবে না, চাপটাই 1,000 টাকা, এইভাবে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত। ঠিক আছে, যদি আপনারা এই ফরম্যাটে রাজি থাকেন তাহলে আপনারা ইমিডিয়েট ফর্মটা নেন এবং আপনারা ভর্তি হন। প্লাস আমি আপনাদের ইতিপূর্বে যে কয়টা দিন পড়িয়েছি বা আপনারা পড়েছেন, যে হয়তো আবার লকডাউন দিয়ে দিতে পারে, ঠিক আছে, ওই হিসাবে আপনারা আমার বকেয়াটা একটু দিয়ে দিলে ভালো হয়, যারা আপনারা মানে যাদের কাছে আমি কিছু পাই। তো ঠিক আছে, আর একই সাথে আপনি মনে করেন যে এই প্রক্রিয়ায় আমার সাথে আসতে পারেন, চাইলে এই প্রক্রিয়ায় আসতে পারেন, ঠিক আছে। এখন কারো কোনো কথা থাকলে বলেন, আমি পর্যায়ক্রমে বলে যাচ্ছি। ক্লাস আপনারা ইমিডিয়েট, আমি কিন্তু 1 তারিখ থেকে ক্লাস শুরু করব, যদি আমরা অফলাইনে সুযোগ না পাই, অনলাইনে ক্লাস আমরা শুরু করব, ঠিক আছে। এখন আমি আপনাদের কাছ থেকে কথা চাচ্ছি, আপনারা, কারণ আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটা কিন্তু একটা, আমি মনে করি, যুগান্তকারী পদক্ষেপ, ঠিক আছে। আর আপনারা কি মনে করেন সেটা তো আর আমি জানি না। তো এখন আপনাদের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে
বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে, বিভিন্ন কোনো কিছু সম্পর্কে যে প্রশ্নগুলা মনের ভিতরে বাড়ি খাইতেছে, যেগুলা আছে সেসব করতে পারেন। আমি কিন্তু আপনাদের এইচএসসির সিলেবাস কভার করে দেব বাংলা এবং ইংরেজি। যেহেতু এইচএসসি তে সাধারণ জ্ঞান নাই, এটা আমি কভার করতে পারবো না। হ্যাঁ, এটা আমি তখনই ধরবো যখন চূড়ান্ত ঘোষণা আসবে। আপনাদের ব্রেনে আমি কোনো অবস্থাতেই কোনো ঝামেলা প্রবেশ করাইতে চাইতেছি না, যাতে আপনারা ভালো করেন এটাই চাই এবং প্রত্যাশা করি। তো আমি এখন আপনাদের মুখ থেকে প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে চাইতেছি। যেমন খুশি তেমন প্রশ্ন করেন, যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে। স্যার হ্যালো। হ্যাঁ বলেন। স্যার কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে স্যার একটু ইউনিট আর আসন সংখ্যাগুলো একটু বললে তো ভালো হতো। ভেরি নাইস। আমি গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় 7টি বিশ্ববিদ্যালয় যেখানে আসছে, সেখানে আসন সংখ্যা 3555টি। 3555টি। আচ্ছা, এখানে আপনার যোগ্যতা হলো অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগের হতে হবে, আর এসএসসি এবং এইচএসসি তে প্রত্যেকটাতে আলাদাভাবে কমপক্ষে 3.50 থাকতে হবে। মোট জিপিএ থাকতে হবে 8। এছাড়া আপনার জীব, রসায়ন, পদার্থ এবং গণিত এই সমস্ত বিষয়েও কিন্তু আপনাকে একটা ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। আর কোশ্চেনের প্যাটার্ন হবে এমসিকিউ, 100টা এমসিকিউ থাকবে, আর প্রতিটা প্রশ্নের নেগেটিভ মার্ক থাকবে 0.25। আর আপনার এইচএসসি এর মার্কসটাকে 8 দ্বারা গুণ করা হবে 40, এসএসসি টাকে 8 দ্বারা গুণ করা হবে এবং এইচএসসি টাকে 12 দ্বারা গুণ করা হবে। মোট 100 আসবে। 100 এমসিকিউ এবং 100 আপনার রেজাল্ট থেকে। ঠিক আছে, এইভাবে আপনি পরীক্ষার মাধ্যমে আপনি এখানে নির্বাচিত হতে পারেন। আরো কোনো প্রশ্ন? এবং না বুঝলে বলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে লিভ নেই। স্যার আমার টেক্সটাইল ইউনিভার্সিটি সম্পর্কে একটু স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, নো প্রবলেম। টেক্সটাইল ইউনিভার্সিটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো আছে, এখানে আপনারা জানেন আসন সংখ্যা 600 যেটা আছে বাংলাদেশের। ঠিক আছে, আপনাকে এসএসসি তে অবশ্যই 4.50 পেতে হবে এবং এইচএসসি তে অবশ্যই 4.50 পেতে হবে। আর এই অ্যাপ্লাই করার পরে একটা প্রাথমিক বাছাই হবে, যে প্রাথমিক বাছাই এবছর বলা হয়েছে 10,000 জন নেবে পরীক্ষা দেওয়ার জন্য। আর পরীক্ষা পদ্ধতির মধ্যে গণিতে 60, পদার্থবিজ্ঞানে 60, রসায়নে 60 এবং ইংরেজিতে 20, মোট 200 নাম্বারের পরীক্ষা হবে। এই 200 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। তো এর মধ্যে থেকে আপনাকে অবশ্যই 40% মার্ক পেতে হবে। তার মানে 200 নাম্বারের মধ্য থেকে আপনাকে অবশ্যই 80 পেতে হবে। আর এখানে আরেকটা বিষয়, রসায়ন, পদার্থ, গণিত, ইংরেজি, এইচএসসি তে এই 4টা বিষয়ে যে আমাদের 4-5-20 পয়েন্ট আসে, এই 20 এর মধ্যে কমপক্ষে আপনাকে 18 থাকতে হবে। এইচএসসি এর প্রতিটি বিষয়ে, এইচএসসি এর যে বিষয়গুলো আছে সেখানে প্রত্যেকটা বিষয়ে আপনাকে 4.00 থাকতে হবে। আর এসএসসি প্লাস এইচএসসি এর ক্ষেত্রে এখানে দেখেন, এসএসসি কে 8 দ্বারা গুণ করতে হবে, এইচএসসি কে 12 দ্বারা গুণ করতে হবে। টোটাল এখানে মার্কস আসবে হলো 200 প্লাস 100। এই 300 মার্কসকে আপনাকে মূল্যায়ন করতে হবে। যেহেতু এটা একটা লিখিত পরীক্ষা, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। আর পরীক্ষার সময়সূচিটা সময় মতো জানিয়ে দেওয়া হবে। স্যার হচ্ছে আগের থেকে যদি টেক্সটাইল ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিতে হয়, সেক্ষেত্রে স্পেসিফিক কোন বইটা ফলো করা উচিত? অবশ্যই স্পেসিফিক বইগুলোর মধ্যে দেখবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য জয়কলি, ঠিক আছে, আপনার পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজির উপরে আলাদা আলাদাভাবে বই প্রকাশ করে থাকে। ওই 4টা বই আপনি যদি কিনেন, প্লাস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যে আপনার কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংকটা যদি কিনেন এবং এটা যদি আপনি নিয়মিত ফলো করতে থাকেন, ভালো করবেন। প্রথমেই কোশ্চেন ব্যাংক, তারপরে ওই 4টা বই। জি স্যার। আর হচ্ছে স্যার আপনার প্রতিষ্ঠানে কি ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিং চালু করবেন এই মুহূর্তে? না না, তা আমি এখন করতে পারবো না, কারণ এটা সম্ভব হচ্ছে না ভাই, দুঃখিত। আপনি এটা ভালো কোনো জায়গায়, ঠিক আছে, আপনি ভর্তি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাছাড়া আর কারো কোনো প্রশ্ন? প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। হ্যাঁ, এগুলোই তো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
নাকি আপনি বুয়েটের কথা বলছেন? না স্যার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এগুলোর কথা আমি বলছি। এইগুলোই তো গুচ্ছের মধ্যে চলে আসছে, এইগুলোর কথাই আমি বললাম এইভাবে। স্যার কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা? হ্যাঁ, কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের মধ্যে মানে ওনারা 7টা বিশ্ববিদ্যালয় নিজেরা গুচ্ছ তৈরি করছে। এটা তো মনে করেন যে এই বছর না, গত বছর থেকেই তারা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে। 7টা কি বিশ্ববিদ্যালয় আছে স্যার? হ্যাঁ 7টা বিশ্ববিদ্যালয় ভিত্তিক? ভাই, এগুলো তো নাম মনে নাই, আপনি একটু অনলাইনে সার্চ দিলে নামগুলো পেয়ে যাবেন। কারণ এত বিশ্ববিদ্যালয়ের নাম মনে রাখা একটু টাফ ব্যাপার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই। স্যার কৃষির জন্য প্রিপারেশন নিতে চাইলে কি মেডিকেলে আগে ভর্তি কোচিং করলে ভালো হয় নাকি আপনার পাবলিক ভার্সিটিতে ভর্তি কোচিং করলে ভালো হয়? কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনি মেডিকেলের জন্য যদি ভর্তি কোচিং করেন তাহলে আপনি বেশি বেনিফিটেড হবেন, কারণ আপনি জানেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের ধরনগুলো সেগুলোও কিন্তু বিজ্ঞান ভিত্তিক। যে এখানে কিন্তু আপনার জীব, রসায়ন, পদার্থ, গণিত, এখানে জীবটাকে কিন্তু অনেকটাই হাইলাইট করা হয় এবং মেডিকেলেও জীব বিজ্ঞানটাকে হাইলাইট করা হয়, যে কারণে এখানে যদি আপনি মেডিকেল করেন বেশি বেনিফিটেড হবেন আমার মনে হয়। সেক্ষেত্রে তো আপনার টেক্সটাইল আর কৃষি তো পুরো একে অপরের উল্টা, তাই না? একে অপরের অনেকটাই উল্টা। তবে আপনার সাবজেক্টগুলো টেক্সটাইল ইউনিভার্সিটিতে বাংলা থেকে কোনো কোশ্চেন হবে না, তাই না? না, টেক্সটাইল ইউনিভার্সিটিতে বাংলা থেকে কোনো কোশ্চেন হবে না। স্যার আপনি যে সাবজেক্টগুলো বললেন গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি প্রত্যেকটা কি আলাদা আলাদা পাস করতে হবে নাকি সম্মিলিতভাবে পাস? এগুলা কোনো বছরে কন্ডিশন দিয়ে থাকে, কোনো বছরে কন্ডিশন দেয় না। তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে প্রশ্নের যে ধরনটা পদার্থ, রসায়ন, গণিত প্রত্যেকটার 6টা করে প্রশ্ন হবে। 6টা হলো 6 10 করে 60, আর 3 60 হলো 180, আর ইংরেজিতে 20 থাকবে। এইভাবে দেওয়া আছে এবং মোট আপনাকে 80 পেতে হবে, এটা হলো কন্ডিশন দেওয়া আছে, কিন্তু আলাদা আলাদা ভাবে পাশের কথা এখনো কিছু বলে নাই। তো 6টা কি সৃজনশীল? না, সৃজনশীল না, মানে আপনার যে প্রশ্নগুলো থাকবে তো এখানে হয়তো ক খ দিয়ে থাকতে পারে যে একটা শর্ট কোশ্চেন সাথে আর একটা ব্রড কোশ্চেন, আপনাদের বই অনুসারে। সৃজনশীল কোনো উদ্দীপক দেওয়া থাকবে না, যেটা আপনার প্রশ্ন ব্যাংক কিনলেই আরো বেশি পরিষ্কার হবে। স্যার প্রশ্ন ব্যাংক যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে? যে কোনো লাইব্রেরিতে সাধারণত পাওয়া যায় না। হ্যাঁ, এখানে মানিকগঞ্জের মধ্যে আজাদ ভাই অনেকটা রাখে, পদক্ষেপ লাইব্রেরি মাঝে মাঝে দেখা যায়। তো বেটার হলো আপনি ঢাকা সরাসরি জয়কলি পাবলিকেশন থেকে যদি বইগুলো কিনে নিয়ে আসতে পারেন, অথবা ঢাকা ফার্মগেটে গিয়ে আপনার যে পাবলিকেশনের বই পছন্দ হয় সেইগুলো, অথবা নীলক্ষেত গিয়ে যে পাবলিকেশনের বই আপনার পছন্দ হয় সেই মতো বই কিনে নিলে ভালো হয়। তাছাড়া আপনি মানিকগঞ্জের ভরসা করলে আপনি সময় মতো বই নাও পেতে পারেন। আরেকটা আছে, সেটা হলো যে বর্তমানে যেহেতু আপনার আছে, কুরিয়ার সার্ভিস আছে, এইগুলোর মাধ্যমে অর্ডার করে আপনি বই পেতে পারেন। তো আমার মনে হয় আমি যা বুঝাইতে চাইছি আপনাদেরকে বুঝতে আমি পারছি। যদি এখন স্যার হ্যাঁ বলেন। আমি যদি এখন কৃষির জন্য মেডিকেলে ভর্তি কোচিং করি তাহলে কি পরে যদি মানে ভার্সিটির ইদে আর কি পরীক্ষা দেয় তাহলে কি এপিসে থাকবো নাকি? ভার্সিটিতে আপনার তো মনে হয় ম্যাথ, পদার্থ এগুলো একটু হাইলাইট করা থাকে। ভার্সিটিতে বিশেষ করে পদার্থ বিজ্ঞানে ফেল করে স্টুডেন্টসরা, যেমন ঢাকা ভার্সিটিতে পদার্থ বিজ্ঞানে এই জায়গায় হলো আপনার ফেলটা বেশি আসে। যে কারণে এখন আপনার অন্যান্য জায়গায় ওইখানে কিন্তু পদার্থ বিজ্ঞানে অতটা জোর দেওয়া হয় না, যে কারণে হ্যাঁ স্বাভাবিক কিছুটা পিছিয়ে থাকবে। বিশেষ করে দেখা যায় যারা কৃষি বিশ্ববিদ্যালয় প্লাস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে প্লাস বুয়েট প্লাস আপনার এই মেডিকেলে, এই সমস্ত জায়গায় যারা কোচিং করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে তারা 15-20 দিন বা 1 মাস 2 মাস যে সময়টা পায় সেই সময়ের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি বিভাগ পরিবর্তন ইউনিট, ডি ইউনিট এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিটে পরীক্ষা দেয় 90% স্টুডেন্ট, এরকমই দেখা যায়। তা আপনি কিছুটা পিছিয়ে থাকবেন, তবে আপনার চেষ্টা এবং মেধা থাকলে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, ইচ্ছা থাকলে। স্যার টেক্সটাইল ইউনিভার্সিটির সাবজেক্টগুলো কি কি একটু জানবেন?
আপনি ভাই কাইন্ডলি, কারণ আমি এত কিছু তো ইনফরমেশন আমি করি নাই, বুঝছেন না, সবগুলো আমি পাইছি কিন্তু ওই সবগুলো আমি ওইভাবে লিখিনি। আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লিখে টেক্সটাইল ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে অনলাইনে বা ইউটিউবে সার্চ দিলে আপনি সব ধরনের তথ্য পেয়ে যাবেন। ওকে আচ্ছা দেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।